বিবি ব্যাংকের চাকরি ছেড়ে আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানাইলো, সেখানে আপনার লাভ কি? সম্মান বাড়লো না কমলো? এনবিআর এর আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বানাইলো, সম্মান বাড়লো না কমলো? বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে অন্য জবে মানুষ যায়, এই আমি প্রথম। আমি তো ঘরে বসে টিপ দিলেই বাংলাদেশ ব্যাংকে কি করছে সব দেখবো। তো সেখানে গেটে আবার আপনি বাধা দেওয়ার দরকারটা কি? পারমিশনের দরকারটা কি? আপনি নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করছেন। তাহলে ডালমে কুচকালা হয়, সেখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের আজকে যে দুরবস্থা, সেই দুরবস্থা এমন এক জায়গায় পৌঁছেছে যে ৮,০০০ কোটি টাকার চেয়েও অনেক বেশি বেশি টাকা হয়তোবা সুইফটের মাধ্যমে সরে গিয়েছে। রিপন ভাই একজন ডেপুটি ডাইরেক্টর বা ডাইরেক্টর, ওনার সাথে আমি কথা বলবো, কিছু তথ্য নিব। সেখানে আপনার বাধা দেওয়ার কারণটা কি? বাধা দিয়ে লাভটা হবে কি? কেন তথ্য তো আপনার তথ্য মন্ত্রণালয়ে চলে গেছে, তথ্য প্রবাহ চলতেছে, সারা ওয়ার্ল্ডে টিপ দিলেই পাওয়া যাচ্ছে। তাহলে আপনি সেখানে বাধা দেন কেন? এই বাধা দেওয়ার কারণই হলো, একমাত্র কারণ হলো যে তারা এখানে দুর্নীতির ছয়লাভ করে ফেলেছে, যার কারণে আজকে দেশের অর্থনীতি টালমাটাল। পত্রিকা এবং মিডিয়া, প্রিন্ট বলেন, ইলেকট্রনিক বলেন, আমি একটু পিছনে থেকে বলি, একটু সময় দিয়ে। 1968 সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে, তার মানে বরিশাল, পটুয়াখালী, ভোলা, গোর্কি হয়েছিল। গোর্কি মানে জলোচ্ছ্বাস। তখন আইয়ুব খান পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন, আর তার পীরের নাম হলো শর্ষিনার পীর সাহেব, হলো আইয়ুব খানের পীর, এবং ওই বাড়িও আক্রান্ত হয়েছে। তখন উনি অভিপ্রায় প্রকাশ করলো, মোনায়েম খানকে বললো যে আমি ওই অঞ্চলে সফরে যাব। তো যথারীতি উনি সফরে আসছেন, ওনার পীরের বাড়ি গেছেন এবং দুর্গত অঞ্চল ঘুরছেন। ঘুরে অশ্বিনী কুমার টাউন হল, যেটাকে এখন বঙ্গবন্ধু হল বলে আর কি, টাউন হল বলে, সেটা অশ্বিনী কুমার টাউন হল। সেখানে বরিশালের জনসভা। তো জনসভার মধ্যে আইয়ুব খান বলতেছে, जो लोग का घर चल गया उस लोग को हम टीन दे देगा। এখন মোনায়েম খান চিন্তা করে, যারে টিন দিব, টিন দিলে ঘর বানবো কেমন, বাঁশ লাগবে না? তো বলছে যে মিস্টার প্রেসিডেন্ট आप बोलिए बाम्बू भी दे देगा। তখন ওই আইয়ুব খান বলতেছে যে বরিশালবাসীকে হাম বাম্বু भी दे देगा। তো পরের দিন ইত্তেফাকে হেডিং হয়েছে, আইয়ুব খান বরিশালবাসীকে বাঁশও দিতে চায়। এটা মিডিয়ার সম্বন্ধে বুঝতে হবে। মিডিয়া কিন্তু হেডিং এ আপনাকে বিস্তারিত বলবে না, সামারিতে বিস্তারিত বলবে। হেডিং করা এটা একটা বিশাল ব্যাপার। একটা পত্রিকা এবং মিডিয়া, এই যে আমাদের হাসিনা আপারা, এই যে আমাদের ট্রফিস গুলো ইন্ডিভিজুয়াল করে, সেখানে কিন্তু এক একটা হেডলাইন করে, এটার উপরে কিন্তু দর্শকের একটা আকর্ষণ থাকে। অতএব পত্রিকা এবং মিডিয়া যে কথা বলছে, তারা ভিউ বাড়ানোর জন্য, কথাটা সত্য নয়। এই কারণে যে আপনার মিডিয়া হেডিং কি করবে আর সামারি কি করবে, এটা সম্বন্ধে আপনার জ্ঞান থাকতে হবে, তাহলে আর আপনি এই কথা বলতেন না। তো যাই হোক, আমি আর ওইভাবে ওদিকে গেলাম না। তো বিবি, এটাকে বাংলাদেশ ব্যাংক, স্টেট ব্যাংক অফ বাংলাদেশ। আমাদের দেশে একটা প্রবাদ আছে, সেটা হলো যে আমাদের দেশে যত মোল্লা মুলবি দেখেন ওয়াজ টোয়াজ করে, এরা সবাই একবার চিন্তা করে, যদি আমি বাইতুল মুকাররমের ইমাম হই, তাহলে রাষ্ট্রীয় ইমাম হইলাম, আমার পিছনে প্রেসিডেন্ট নামাজ পড়বে, প্রধানমন্ত্রী মন্ত্রী নামাজ পড়বে, তাহলে আমি কুলিন হলাম, মানে উপরের শ্রেণীতে উঠলাম। আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে চাকরি করলে তাদেরকে কুলিন বলা হতো। তার মানে বাংলাদেশ ব্যাংকে চাকরি করলে, এখনকার কথা তো আপনি বলছেন, বাংলাদেশ ব্যাংকের একজন লোক জব যখন পেত, সিম্পলি পিয়ন, আমি পিয়ন বললাম, অফিসার না, পিয়ন, তার বাড়িতে পুলিশ যাইতো, তার নানার বাড়িতে যাইতো, তার দাদার বাড়িতে যাইতো, তার শ্বশুর বাড়িতে যাইতো, তার ফুপা বোন আত্মীয় স্বজনের বাড়িতে যাইতো তদন্ত করতে, যে এই লোকের পরিবারের অবস্থানটা কি। কেননা বাংলাদেশ ব্যাংকে সারা বাংলাদেশের টাকা থাকে, এই লোক তো সুখ করবে কিনা, এই পিয়ন কোন রকম দুর্নীতি করবে কিনা, যার কারণে তাকে সেই সার্টিফিকেট নিয়ে বিবি ব্যাংকে চাকরি করতে হতো। অফিসারদের বেলা তো আরো কঠিন। আর সেই বিবি ব্যাংকে আপনি চাকরি করবেন না, আপনি বিসিএস ক্যাডার হবেন। আপনার কথাই আমি ধরে নিলাম বিসিএস ক্যাডার হওয়ার জন্য যে কথা আপনি তথ্যটা দিয়েছেন, সেই তথ্যটাও সঠিক। আমরা এটা সার্চ দিয়েছি, দেখেছি 57 জন কর্মকর্তার মধ্যে
11 জন কর্মকর্তা অর্থ ক্যাডারে বিসিএস এ উত্তীর্ণ হয়েছে। বিসিএস কিন্তু পরীক্ষা দেওয়া মানে হলো ম্যাজিস্ট্রেট হওয়া না। বিসিএস এ 18টা ক্যাটাগরি আছে। শিক্ষা ক্যাটাগরিতে বিসিএস আছে। লাইভ স্টক বুঝেন, এই যে আমাদের এই যে পশু ডাক্তার, এদেরও একটা শ্রেণীবিন্যাস আছে, কৃষিতে আছে, ডাক্তারে আছে, ইঞ্জিনিয়ারে আছে। আপনি এটা ক্লিয়ার হতে পারবেন, আমি আপনাকে বলি। একটু বলি যে এই 4টা ক্যাডারকে আবার প্রশাসনের সঙ্গে একীভূত করেছে, তার মধ্যে অর্থ আছে, এই কারণেই আপনি বললেন, এই কারণে ইন্টারেস্ট মানুষের বেশি হয়েছে, এটি বলছি। আমি আপনাকে বলি, আপনি আমারটা শুনেন। অর্থ আছে, আমি তো বললাম 18টা সাবজেক্টের উপরে, বিষয়ের উপরে বিসিএস হয়। কিভাবে বিসিএস হয় জানেন? জানি, আমি নিজে জানি। 18টা না, এখন 26টা। আমি আপনাকে বলি, আপনি শুনেন, বাধা দিয়ে আমি বলছি যে আরো 4টি অ্যাডমিন ক্যাডারের সঙ্গে আরো 4টি ক্যাডারকে একত্রিত করে তারা এখানে নিজেদের ভিতর ক্যাডারে আসতে পারবে। আমি এই লোভের কথা বলছি। আপনি বলতেছেন যে ওই যে বেসিক ব্যাংক হলো সরকারি ব্যাংক, এটার আইনে আপনি সিটি ব্যাংকের লগে অ্যাডজাস্ট করে দিবেন, ওরকম আর কি। আমার কথা শুনেন, তারপর আপনি বুঝতে পারবেন। সেটা হলো বিবিএ পাস করে আপনি এমবিএ পাস করলেন, বিবিএ পাস করলেন, এমবিএ পাস করলেন, আপনি পরীক্ষা দিলেন। আপনি কোন ক্যাডারে যাবেন? আপনার সার্টিফিকেট হলো বিবিএ এমবিএ, অনার্স করছেন, অর্থের উপরে লেখা পড়ছেন, অ্যাকাউন্টিং এর উপরে লেখাপড়া করেছেন, আপনি ইয়ের উপরে মার্কেটিং এর উপর লেখাপড়া করেছেন। তা আপনি কোন ক্যাডারে অন্তর্ভুক্ত হবেন? আমি শিক্ষার উপরে পরীক্ষা দিছি, তা আমি শিক্ষা ক্যাডারে যাব। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা লেখাপড়া করে, তারা বিসিএস করে, তারা কোন ক্যাডারে যাবে? শিক্ষা ক্যাডার, কৃষি ক্যাডারে যাবে। মানে অ্যাডমিনে সবাই যেতে পারে। হ্যাঁ, এখন এখানে কেন তারা এসেছে সেটা বলেন, কারণ এই ক্যাডার বুঝে। আমার কথা শেষ না হলে আমার কথাকে শেষ করতে দেন, তারপর আপনি উত্তর দেন। আমি আপনাকে বলি, এখন না 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 আপনি গুলাচ্ছেন। এখন আপনাকে আমি বলি, 4টার স্পেশাল এখানে একটা বিষয় আছে। সেই স্পেশাল বিষয়টা হলো এই 4টা ক্যাটাগরির যারা ছাত্ররা বিসিএস পরীক্ষা দেয়, তাদের মধ্যে প্রতিযোগিতা হয়। যারা নাকি নম্বর বেশি গেইন করে, তাদেরকে যদি অ্যাডমিন ক্যাডারে যদি 400 নিবে, 400-র মধ্যে যদি তারা অবস্থান করতে পারে, তাহলে 400 জনের মধ্যে সেও যাবে, যেতে পারে। না, আপনাকে চুজ দিতে হয় না ভাই, আপনাকে চুজ দিতে হবে। আপনাকে চুজ দিতে হবে ভাই। ডাক্তারও এখন অ্যাডমিন হতে পারে, আপনার কৃষিবিদও অ্যাডমিন হতে পারে, এটা চুজ দিতে হয়। এটা প্রফেশনাল আর ইয়ে ক্যাটাগরি আলাদা। শুনেন, এটা বোঝানোর দরকার নাই, ওরা কেন গেছে সেটা আপনি বলেন মেইন জায়গায় আসেন। না, আমি না, এটা না বলো। আপনি যে চুজের কথা বলতেছেন, চুজটা কখন দেয়? আচ্ছা রবি ভাই প্লিজ, না ভাই, চুজ কখন দেয় ভাই? জি না, রিটেনের আগে কোনো চুজ নাই। রিটেনের আগে কোনো চুজ নাই। রিটেন দিবেন, তারপরে চুজ দিবেন। আরে রুটে আপনাকে যখন ফর্ম ফিল আপ করবেন তখন সাবজেক্টটা বাদ দেন, আপনি আসল কথায় আসেন প্লিজ। রিটেনের আগে না প্রিলিমিনারির আগে না ভাইবার আগে, আপনি প্লিজ আপনি মেইন সাবজেক্টে আসেন। আচ্ছা যাক, আপনারা এখন অনেক ভালো বুঝেন। এখন অর্থ ক্যাডারে যদি আপনি বিসিএস এ পাস করেন, বিবি ব্যাংকের চাকরি ছেড়ে আপনাকে অর্থ মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানাইলো, সেখানে আপনার লাভ কি? সম্মান বাড়লো না কমলো? এনবিআর এর আপনার অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর বানাইলো, সম্মান বাড়লো না কমলো? বাংলাদেশ ব্যাংকে, কেন্দ্রীয় ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে অন্য জবে মানুষ যায়, এই আমি প্রথম শুনলাম। তারপরে আপনি বলছেন 25 জন, 57 জন কর্মকর্তাকে ইচ্ছা করে তারা পদত্যাগ করেছে। তারা পদত্যাগ করে সেখান থেকে চলে আসছে, বের হয়ে চলে আসছে ব্যাংকে। কেন চলে আসছে? এই সরকার যে অনিয়ম করছে, সেই অনিয়মগুলিতে এই টেবিল হয়েই আপনার গভর্নর পর্যন্ত যায়। তো যে টেবিলে যে স্বাক্ষর করে অনিয়মগুলি, সেও কিন্তু আইনের আওতায় আসে। সেহেতু বাংলাদেশ ব্যাংকের আজকের অবস্থাটা, আইএমএফ যে 3য় কিস্তিতে লোন দিতে চায়, সেখানে 2য় কিস্তি ছাড় করার সময় তাদের একটা স্পেশাল কথা ছিল, 2য় কিস্তিতে ব্যাংক সেক্টরে সত্যিকার অর্থের যা ঘটছে, হ্যাঁ যা ঘটছে, আমি তো বললামই না, তর্ক করলেন। আপনার সত্যিকার অর্থে যা ঘটছে
সেই চিত্র তাদেরকে দিতে হবে, তা না হলে তাদের স্পেশাল অ্যাডভাইজাররা এসে এই ব্যাপারে তদন্ত করবে। যখন এই অবস্থার সৃষ্টি হয়েছে, আজকেও বাংলাদেশ ব্যাংক থেকে 18,000 কোটি টাকা আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলিকে লোন দেওয়া হয়েছে। রিপন ভাই বললেন অবাধ তথ্য প্রবাহ শুরু করেছে এই সরকার। অবাধ তথ্য প্রবাহ যদি আপনারা বিশ্বাস করেন, টিপ দিলেই সব ঘরে বসে পাওয়া যায়, তাইলে বাংলাদেশ ব্যাংকের গেটে আপনারা স্পেশাল দারোয়ান রেখে, সিকিউরিটি রেখে, ডিজিএফএল লোক রেখে সেখানে সাংবাদিকদের প্রবেশ করতে দিতে বাধা কি? কারণ আমি তো ঘরে বসে টিপ দিলেই বাংলাদেশ ব্যাংকে কি করছে সব দেখবো। তো সেখানে গেটে আবার আপনি বাধা দেওয়ার দরকারটা কি? পারমিশনের দরকারটা কি? আপনি নিজেই নিজেকে প্রশ্নবিদ্ধ করছেন। তাহলে ডালমে কুচকালা হয়, সেখানে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের আজকে যে দুরবস্থা, সেই দুরবস্থা এমন এক জায়গায় পৌঁছেছে যে 8,000 কোটি টাকার চেয়েও অনেক বেশি বেশি টাকা হয়তোবা সুইফটের মাধ্যমে সরে গিয়েছে। যা আতিউর রহমান সাহেব একজন প্রফেসর মানুষ, সাধারণ মানুষ, সাংবাদিকরা খোঁচা দিলেই উনি কিন্তু সত্যটা বলে দিছে। ফজলুল করিম বাংলাদেশ ব্যাংকের যিনি নাকি এখন গভর্নর, উনি কিন্তু সচিব ছিলেন, অর্থমন্ত্রী, অর্থ সচিব ছিলেন। অতএব তাকে ইচ্ছা করলেই সাংবাদিকরা জিজ্ঞাসা করে অনেক তথ্য বের করে নিতে পারবে না। যার কারণে সে অত্যন্ত সাবধান মানুষ। এই ব্যাংকে যে অবস্থা হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলি, তার চেয়েও কঠিন করুণ অবস্থা হয়েছে বাংলাদেশ ব্যাংকে। যার কারণে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদেরকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে সরকার তার অপকর্ম, বাংলাদেশ ব্যাংক তার অপকর্ম ঢাকার চেষ্টা করছে বলেই প্রতীয়মান হচ্ছে। এবং যার কারণেই প্রশ্নটা হয় এই জন্যই যে রিপন ভাইয়ের বক্তব্য থেকেই এটা আসে যে অবাধ তথ্য প্রবাহের ব্যবস্থা করেছে, টিপ দিলেই বাসায় বসে আমি সব পাই। তা আমি টিপ দিলে বিবি ব্যাংক লিখে, তাহলে তো সব বাসায় বসেই পাবো। তাহলে আমি বিবি ব্যাংকের মধ্যে যাই, আর রিপন ভাই একজন ডেপুটি ডাইরেক্টর বা ডাইরেক্টর, ওনার সাথে আমি কথা বলবো, কিছু তথ্য নিব, সেখানে আপনার বাধা দেওয়ার কারণটা কি? বাধা দিয়ে লাভটা হবে কি? কেন তথ্য তো আপনার তথ্য মন্ত্রণালয়ে চলে গেছে, তথ্য প্রবাহ চলতেছে, সারা ওয়ার্ল্ডে টিপ দিলেই পাওয়া যাচ্ছে। তাহলে আপনি সেখানে বাধা দেন কেন? এই বাধা দেওয়ার কারণই হলো, একমাত্র কারণ হলো যে তারা এখানে দুর্নীতির ছয়লাভ করে ফেলেছে। যার কারণে আজকে দেশের অর্থনীতি টালমাটাল। এবং যে কথাটা আমি একটু আগে বলছি, যে রিপন ভাইকে আমি উদ্দেশ্য করে বললাম, বেসিক ব্যাংক হলো গভর্নমেন্ট ব্যাংক, তাকে মাছ করাচ্ছেন কার সাথে? সিটি ব্যাংকের সাথে। সিটি ব্যাংক হলো বেসরকারি ব্যাংক। এই যে বেসিক ব্যাংকের হাজার হাজার কর্মকর্তা কর্মচারী, তারা তো সরকারি চাকরিজীবী। তারা সিটি ব্যাংকের সাথে একীভূত হলে তাদের পদমর্যাদা কি হবে? তারা কি সরকারি চাকরিজীবী হিসেবে থাকবে না বেসরকারি চাকরিজীবী হিসেবে থাকবে? এগুলির কোন নীতিমালাই এই সরকার তৈরি করে নেই। হুমিজিক্যাল তারা এ সমস্ত করতেছে। এবং তাদের যে এই যে 28টা ব্যাংক তারা অবৈধভাবে রিকগনাইজ করেছে এই সরকার, যে ব্যাংকগুলি লুটপাট করে টাকা পয়সা জনগণের নিয়ে চলে গেছে। এই যে বেসিকের বাচ্চুরা, তারপরে এই যে চিস্তিরা, এই যে মখা আলমগীরা, এইগুলিকে ঢাকার জন্য সরকার এখন একটা সুতা ধরছে যে সেটা এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে মার্জ করবে। এই অবস্থা দিয়েও আপনারা পার পাচ্ছেন না। বাংলাদেশ ব্যাংকে সর্বসাধারণ তো দূরে থাক, সাংবাদিকদেরকেও প্রবেশে নিষেধাজ্ঞা জারি করছেন। এটা হলো আপনাদের অনৈতিক কর্মকাণ্ড। তথ্য প্রবাহের, অবাধ তথ্য প্রবাহের কথা বলে আপনারা সাংবাদিকদের আসা যাওয়ায় বাধা দেওয়ার অধিকার এই সরকারের নাই। ধন্যবাদ সবাইকে।